বুঝছেন? তো কত ইমোশনাল বিষয়টা। মা ভিডিও রেকর্ড করতো, কেন রেকর্ড করতে পারে? আইডিয়া কি হতে পারে বলেন তো? সে সময় হাজবেন্ডের ভিডিও রেকর্ড কেন করতো? এনি আইডিয়া কি হতে পারে? ঝগড়ায় জিতার জন্য। নাকি আর ড্রাগ অ্যাডিক্টেড ছিল, সে ভাবতো ভবিষ্যতে কখনো কোনো কেস বা কোনো কিছুতে পড়লে সে ভিডিওগুলো দেখতে পারবে। আচ্ছা, আচ্ছা, এটা কিন্তু খুব কমন সেন্স। হ্যাঁ, কমন সেন্স। আপনি ডিভোর্স নিতে চাচ্ছেন, তাহলে আপনাকে কি করতে হবে? এভিডেন্স দিতে হবে না? আমি এটা আইডিয়া করছি আর কি, সেটা আমাকে বলেনি। এটা একটা কারণ, সে এটাকে ভিডিও রেকর্ড করে রাখতো। হ্যাঁ, এখন সে আবার তার বাচ্চার সাথে, মেয়ের সাথে এরকমটা করছে। এবং বাচ্চাটা যখন অ্যাগ্রেসিভ হয় তখন সে এই রেকর্ডটা করে। তো এটাতে কিন্তু বাচ্চাটা খুব অপমানিত হতো। হ্যাঁ, এবং খুব মানে তার কাছে এটা খুব কি বলবো, ঘিন ঘিনে একটা বিহেভিয়ারের মতন মনে হতো। মা রেকর্ডিং করছে, আর বাবার সাথে এই কাজটা করতো। এই বিষয়টা কিন্তু মায়ের এই বেটির মাথার মধ্যে ট্রিগারিং করতো। ঠিক আছে? তো আমি তাকে বললাম, তোমার মনে কি এই ভয় কাজ করে যে সে তোমাকে ছেড়ে চলে যেতে পারে? তখন বলতেছে, হ্যাঁ, সবাই যদি ছেড়ে চলে যায় তবে সেও ছেড়ে যেতে পারে, তাই না? তো আমি জানি, মানে মেয়েটা বলতেছে, আপনি জানেন আমি তার উপরে কতটা ডিপেন্ডেন্ট। আমি যদি মাকে একদিন আমার কথাগুলো না বলি যে মা আজকে এটা হয়েছে, আজকে ওটা হয়েছে, আমি টিউশনে যাওয়ার আগে তাকে কল দিই, সে যদি আমার কলটা পিক না করে, তাহলে আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। হ্যাঁ, আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। আমার মনে হয় আমার মা কোথায় গেল, আবার চলে গেল না তো, এটা আমার মাথার মধ্যে কাজ করে। আমি কোথাও যাওয়ার সময়, যেমন মায়ের সাথে কোথাও গেলাম স্টেশনে বা বাস স্টপে, আমি তার হাত শক্ত করে ধরে থাকি। আই ডোন্ট নো কেন জানি আমার মনে হয় যে আমার মা আমার হাত থেকে ছুটে যাবে। আমি একদম স্কেয়ার্ড হয়ে যাই। এখন আমার কি করা উচিত? তো যাই ঘটুক না কেন, তার উপর আমি যতই চিৎকার করি না কেন, সে যাই বলুক না কেন, মা দেখা যাচ্ছে অনেক সময় আমাকে ডোর লক করে দিত আমি এরকম চিৎকার চেঁচামেচি করলে। তো যতক্ষণ না আমি কুল ডাউন হচ্ছি ততক্ষণ সে আমাকে বাইরে আসতে দিত না। এবং দেখা যাচ্ছে যে বাসার সবাই বকাবকি করতেছে, সে আমাকে প্রোটেক্ট করতো। সে আমাকে পিলারের মতন ছিল। কিন্তু আমি এতটাই হেল্পলেস ফিল করতাম যে সে আমাকে প্রোটেক্ট করছে, সবকিছু প্রোটেক্ট করতে, সবকিছু নিজের উপরে নিচ্ছে আমার জন্য। তার একা একা এত কিছু সামলাতে হচ্ছে। হ্যাঁ, আমিও তাকে প্রোটেক্ট করতে চাই, কিন্তু সে আমাকে করতে দিতে চায় না। সে আমাকে এর জন্য ক্যাপাবল মনে করে না। এটা আমাকে কষ্ট দেয়। আমি তার সাথে এভরিথিং শেয়ার করি। আমি আমার ফিল হয় যদি সে আমাকে ছেড়ে চলে যায় তবে আমার কি হবে। তাই আমি 2-3 মাসের জন্য তার সাথে আগের মতন কথা করে দিয়েছিলাম। তারপরে এগুলো স্টার্ট হলো। সে আমার কথা পুরোটাই শুনতে চায় না, সে আমাকে ট্রাস্ট করে না। সে আমার ফোনের হিস্ট্রি চেক করে। তো এটাতে আমার কোনো প্রবলেম নাই, আমার ফোনের হিস্ট্রি চেক করো, আমার কিছু আসে যায় না। আমি যদি কিছু ভুল কিছু করতাম, তাহলে তো তুমি এই সময়ের মধ্যে পেয়ে যেতে। কিন্তু তার সেই ট্রাস্টটা নেই। যখন আমি তাকে বলছি যে এটা কোনো ছেলের কারণে নাই, সে আমাকে ট্রাস্ট করে না। সে বলছে যে যে সিচুয়েশনের হাত থেকে বের হয়ে যাও, তুমি যদি বেশি করো, তাহলে তুমি যদি এরকম করতে থাকো, এরকম ভায়োলেট আচরণ করো, তাহলে তোমাকে আমি রিহ্যাবে পাঠিয়ে দিব। আমি তোমাকে নতুন আরেকজন সাইকোলজিস্টকে দেখাবো। আমি রিহ্যাবে যেতে চাই না ডাক্তার সাহেব। আমি কোনো সাইকোলজিস্টকেও দেখাতে চাই না। কারণ আমার বাবাকেও সাইকোলজিস্টের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, রিহ্যাবে রাখা হয়েছিল। এই করে সে ম্যাড হয়ে গেছে। অনেক আগে আমাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া হয়েছিল।
তার কাছে ওষুধ খেয়ে আমি দেখেছি আমার সব কিছুতে সমস্যা হয়ে যায়, আমার রাগ তো কন্ট্রোল হয় না, আমার শরীরের মধ্যে এনার্জি থাকে না, আমি একটা ঘোরের মধ্যে চলি। মানে সাইকিয়াট্রিস্টের ওষুধ খেয়ে তার এই অবস্থা হয়েছিল। তো বলছে যে ড্যাডি ম্যাড হয়ে গেছে, তার এই প্রবলেমটা আছে, আমি তার মতো হতে চাই না, আমি অ্যাটেনশন চাই, আমি অ্যাটেনশন চাই না, আমি অ্যাটেনশন সিকার হিসাবে বলা হোক এটাও আমি চাই না। সে তা চাচ্ছিল। আমি আমার ড্যাডির রিফ্লেকশন হতে চাই না, আমি তার মতন হতে চাই না, আমি আমার মাকে প্রতিদিন ফিল করি, আমি আগের মতো আরো আরো বেশি ফিল করি। দেখেন, প্রত্যেকটা বিষয় নিয়ে, একদম ছোটখাটো বিষয় নিয়ে সে তাকে কথা শোনায়, ভিডিও বানায়, হ্যাঁ, যে সবকিছু আহ, দেখে বলে যে তুমি তোমার ড্যাডির মতন হচ্ছ, হ্যাঁ, তো আমার মনে হয় তুমিও ভুল পথে যাবে, তোমাকে রিহাবে পাঠাবো। তো এই বিষয়গুলা তার মধ্যে এক ধরনের ইরিটেশন তৈরি করে। ঠিক আছে, এবার মেয়েটা বলতেছে যে আরেকটা বিষয়, আমি আহ, স্কুলে আমরা ইংলিশ মিডিয়াম, ইয়ে তো আমাদের এখানে আরবি আছে, স্কুলে আরবি টিচার আমাকে খুব বকাবকি করে। সে সবসময় বলে যে তুমি আরবি পারবে না, তোমার সাথে কিছু হবে না, এরকম কথা সে বলে। এটা একটা বলছিল আর কি। তো আমি আমার লেভেলে বেস্ট ট্রাই করেছি, তারপরেও আমি এই চেঞ্জ গুলাকে করতে পারতেছি না। হ্যাঁ, মাও খেয়াল করে না মাঝে মধ্যে। স্কুলে আমার ফ্রেন্ডসরা আমার সাথে একদমই কথা বলে না, যেন মনে হয় তারা আমাকে দেখতেই পাচ্ছে না, আমার অস্তিত্ব যেন তাদের কাছে না, আমার অস্তিত্বকে যেন মেনে নিতে চায় না। আবার কোনো কোনো দিন দেখি যে আমি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, আমি সত্যি ভীষণ কনফিউজড হয়ে পড়ি। কোনোদিন আমি তাদের কাছে এত ইম্পর্টেন্ট, আবার কোনোদিন আমার কোনো অস্তিত্বই নাই। তো ওরা যদি এমনটা করতে পারে, আমার এত কাছের ফ্রেন্ডরা যদি আমাকে এভাবে এড়িয়ে চলতে পারে, তবে মাও তো এটা করতে পারে। এখন মা হয়তো কোনোদিন কাজে ব্যস্ত থাকতে পারে, কিন্তু তার এই অতিরিক্ত ব্যস্ততা আমি সহ্য করতে পারি না, যখন সে আমার কথা শুনতেই চায় না। আমার তো অন্তত আধা ঘন্টা সময়টুকু দরকার, সেখানে আমি তাকে নিজের মনে সব কথা খুলে বলতে পারবো। আরেকটা বিষয় মনে হয়, আমার চারপাশে সব রিলেশনশিপের সুতা কোনো না কোনো ভাবে মায়ের সাথে পেঁচিয়ে আছে। তাই মায়ের সাথে যদি সম্পর্কের টান পড়ে, তবে আমার চারপাশের রিলেশন গুলো ভেঙে যাবে। আমি তো তা চাই না। মানুষের সাথে সম্পর্ক ভেঙে যাওয়াটা আমি একদমই পছন্দ করি না। আমার এত কাছের কেউ যদি দূরে সরে যাক, আমি তা চাই না। আর এই করুণা বা সিম্প্যাথি আমি চাই না। মা আমাকে বলছিল যে আমি নাকি এসব পাওয়ার জন্যই করছিলাম, তাই তো আমি নিজে থেকে প্রতিদিন ফোনে যোগাযোগ রাখা শুরু করি আমার সেই খালাকে, মানে ওই যে ঢাকার যে খালা, তার সাথেও তো একটু একটা পরিস্থিতি খারাপ হওয়ার কারণে তারা আবার রাজশাহীতে আসে। সে এখন রেগুলার তার কাছে ফোন দেয়। আমি বললাম যে কাকে কল করা স্টার্ট করলা? বললাম আমার খালাকে। তাদের সাথে আমরা 6 মাস আগে ছিলাম। তার আগে আমরা ড্যাডির ড্রামা যখন চলছিল, তখন এভরিডে সে কল করতো, সে খুব ক্লোজ ছিল। আর ওভাবে আমরা তার সাথে থেকেছিলাম, কিন্তু কোনোভাবেই সবকিছু ব্যাড হয়ে গেল। আমি ফাইট স্টার্ট করলো। তো আমি যাই বলি না কেন, সবকিছু কেমন যেন বদলে গেল, আগের মতন রইলো না। আমি প্রায় 1 বছর তার সাথে কোনো সাক্ষাৎ করিনি, কোনো কথা বলিনি, এমনকি ফোনও করিনি। এখন সে ঢাকায় থাকে এবং প্রায় প্রতিদিনই ফোন করে। তো সে যে এখন প্রতিদিন কল করছে তাতে কোনো সমস্যা নাই, কিন্তু এটা আমার কাছে ভালো লাগতেছে না। এটা এই জন্য না যে সেটা ফিল করাচ্ছে, বরং সিম্পাথি দেখাচ্ছে। এই সিম্পাথিটা আমি একদমই পছন্দ করি না। লোকজন জানছে, আপনার সবাইকে বলার দরকার কি? যা হওয়ার তা তো হয়ে গেছে, আমি তো কাউকে বলতে চাই না। ক্লাস 9-10 এর স্টুডেন্টের পড়ার অনেক প্রেশার থাকে, অনেকের লাইফে এরকম ঘটতে পারে। মানে এই নয় যে সবাইকে বলে বেড়াতে হবে, অন্যের সামনে নিজের দুর্বলতা প্রকাশ পাক তা আমি একদমই চাই না। দ্যাটস ইট। তো আমি বললাম যে সবচেয়ে খারাপ ভয় বা খারাপ অনুভূতি কোনটা, যা এই মুহূর্তে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে বা মনে অশান্তি তৈরি করছে?
তো সে বলছে এখানে দুটো বিষয় আছে, প্রথমটা মা আমাকে ছেড়ে চলে যাবে, আর মা যদি ছেড়ে চলে যায়, ড্যাডি তো আগেই চলে গেছে, সে নিজেই বেছে নিয়েছে, আমাকে রাখলো না। মূল সমস্যা তো ওখানে। এখন মাও যদি বাবার মতো চলে যায়, আমি কোথায় যাব? মাই তো আমার একমাত্র পরিবার। আমার দ্বিতীয় ভয় হলো, আমি কোনোভাবে আমার বাবার মতো হতে চাই না, আমি তার মতো হতে চাই না। আমি বললাম, তুমি কি তাকে হেট করো? বলছে, হ্যাঁ আমি করি। কেন করো? কারণ সে সব কিছুর জন্য আমাকেই ব্লেম করছিল। তিনটা জিনিস সে প্রমিনেন্টলি বলেছে। আমার মা, আমি আসার পরে আমার মা তার ওয়াইফের মতো, মানে আমার মা তার ওয়াইফের মতো থাকতে পারবে না। মা হওয়ার পর থেকে নাকি তার নিজের জীবনটা আর স্বাভাবিক রাখা সম্পন্ন হয়নি, স্বাভাবিক রাখাটা সম্ভব হয়নি। উনি স্পষ্ট বলে দিয়েছেন যে তোমার জন্যই আমার ডিভোর্স হয়েছে। আর উনি বলেছিলেন, দূর হ এখান থেকে, তুই একটা অপদার্থ, আমার সামনে থেকে দূর হ। এই তিনটা কথা বলতেছিল। যে তোমার ড্যাডি, আমি তখন বললাম যে তোমার ড্যাডি তোমাকে এই কথা বলেছিল? হ্যাঁ, সে বলেছিল। এই জিনিসটা আমাকে ভিতর থেকে খুবই হেট্রেট করে তুলেছে, খুব ঘৃণিত করে তুলেছে। আমাকে নিয়ে আমাকে নিয়ে আমার নিজের অস্বস্তি আমাকে খুব একটা খারাপ অনুভূতি সৃষ্টি করেছে। আমি খুবই ইনসিকিউরিটিতে ভুগতাম। ভেবে পেতাম না আমি এমন কি অপরাধ করেছি যার জন্য উনি আমাকে এতটা ঘৃণিত করেছেন। তার মানে কি, এখানে তার কি তৈরি হলো? এখানে তার সেলফ রিপ্রোচ তৈরি হলো, পাওয়ারলেস তৈরি হলো, পোর সেলফ স্টিম তৈরি হলো, এক ধরনের গিল্টি তৈরি হলো, ডি পার্সোনালাইজেশন তৈরি হলো। তাই না? এই বিষয়গুলো কিন্তু আসলো। তো বললাম যে তোমার মা বলছিল যে তুমি কোনো কিছু নিয়ে নিজেকে মিউটিলেট করেছিলা, কোনো কিছু দিয়ে নিজেকে খোঁচাইছিলা। যে হ্যাঁ, এটা একটা কম্পাস দিয়ে করেছিলাম। কেন, তুমি কেন করেছিলা? ও যে সে মেয়ে বলতেছে যে কারণ আমার ফিল হয়েছিল যে এই পেনটাই আমার প্রাপ্য। তো আমার মা আমার উপরে চিৎকার করছিল, আর টিচারের সামনেও সবাই আমাকে দোষ দিচ্ছিল। ড্যাডি যাই বলে থাকুক না কেন, মা যে কোনো কিছু, যে কোনো ভাবেই আমাকে ড্যাডির সাথে মিলিয়ে কথা বলে, সেটা আমার মাথার মধ্যে কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে। এই জিনিসটা আমার ভেতরে এমন ফিল করাচ্ছে যে সবাই যদি আমাকে এতই ঘৃণা করে, তবে মূল সমস্যাটা নিশ্চয়ই আমার ভিতরে আছে, তাহলে এই কষ্টটা আমার প্রাপ্য ছিল। তো নিজেকে ইনজুর করার পরে তোমার মধ্যে কি বেটার ফিল হওয়া শুরু হলো? তুমি যখন এই যে কম্পাস দিয়ে নিজেকে ক্ষত করলা, এরপরে কি তুমি বেটার বোধ করছিলা? তখন বলছে, হ্যাঁ কিছুটা করছিলাম। আমার সাথে যা হয়েছিল, আমার যা প্রাপ্য, আমি ঠিক সেটাই ঘুরে ফেরত দিচ্ছি। আমি যা কিছু নষ্ট করেছি, কোনো না কোনো ভাবে তারই খেসারত দিচ্ছি। অন্যদের যে কষ্ট আমি দিয়েছি, সে ঠিক সেই কষ্টটাই ঘুরে ফিরে আমার কাছে ফিরে আসছে। আমি বললাম যে এটা কি তোমাকে বেটার ফিল করাচ্ছে? মানে কিছুটা। এটা হার্ট করতো, কিন্তু পরবর্তীতে আমার মধ্যে ফিল হতো যে আমি কারো উপরে বার্ডেন না। আমি যদি তাদের পেন দিয়ে থাকি, তাহলে আমি পেন ব্যাক পাচ্ছি। বুঝতে পারছেন কত বড় কথা সে বললো? এই গত দিনের প্রেজেন্টেশনের কথাগুলাই বললো। একবার ভাবেন, একজন মানুষ নিজেকে কিভাবে ব্লেড দিয়ে কাটে, বা এই যে ধারালো কোনো সুই বা কম্পাস বা এটা দিয়ে খোঁচা মেরে আরাম পায়, রিলিফ পেতে পারে। একটু ইমাজিন করুন, কেন এমনটা হয়? সে কি নাটক করছে? না, এটা কিন্তু ঢং না, কোনো নাটক না। সে সত্যি প্রতিটা মুহূর্তকে এইভাবে অনুভব করছে। সে নিজেকে আঘাত করে, সে ভালো বোধ করছে যে এটা হলো আমাদের শারীরিক একটা নির্মম, এটা ওই যে বায়োলজিক্যাল লস, বায়োলজিক্যাল সত্য এটা একটা। হ্যাঁ, যখন ভেতরের সহ্য সীমা পার হয়ে যায় মানসিক যন্ত্রণায়, তখন কি বললাম গতদিন, একদম নাম হয়ে যাবেন, অসাড় হয়ে যাবেন, নামনেস, নাম অনুভূতি চলে আসবে, অনুভূতিহীন হয়ে যাবেন। তখন ছটফট করে সে নিজেকে জীবন্ত অনুভব করতে যাবে যে হ্যাঁ, কামন, আমি কোথায়, আমার সত্তা কোথায় হারিয়ে গেছে, আমি কি আদৌ বেঁচে আছি? এই বেঁচে আছি কিনা এটা দেখার জন্য সে কাটে। এটা একটা কারণ, এটা শিখে রাখেন। এই যে খোঁচানোর ইয়েটা, হ্যাঁ, আমার নিজের রক্ত আমার শরীরে তীব্র ব্যথা পাওয়ার পরে তার মধ্যে এটা কাজ করে, হ্যাঁ আমি বেঁচে আছি, আমি আছি, এই তো এটা আমার অস্তিত্ব।
তার আগের অবস্থান নাম নিচ্ছিল যে আমার তো অস্তিত্বই নাই, মাও গোনে না, কেউ গোনে না। তো আমি বললাম যে তুমি নিজেকে হার্ট করেছো, দেখি কোন জায়গায় করছো। তো হাত দেখে কাপড় তুলে দেখালো, ক্যামেরার কাছে আনো, দেখলাম একদম স্পষ্ট। তো বললাম কি শুধু লেফট হ্যান্ডে করেছো? বলছে হ্যাঁ। বলে যে এর আগে কতবার এরকম করছিলাম? বলে কয়েকবার করছিলাম। আমি বললাম না, তুমি তো যন্ত্রণায় ফেলে দাও, দাও দেখি তোমার আম্মুকে দাও, তোমার মায়ের সাথে একটু কথা বলার দরকার। তো তার আগে বললাম তুমি কি আর কিছু বলবা? তো বলছে না, আর কিছু বলবো না, আমার কথা বলা শেষ। তো মেয়ে তার মাকে ডেকে দিল। তো আমি মার কাছে আবার ভেরিফাই করার জন্য জিজ্ঞাসা করলাম যে স্কুলের টিচারের সাথে কি আপনার মেয়ের কোনো ঘটনা ঘটেছিল? তো বলে যে হ্যাঁ, একজন গানের টিচার আছে, আহ, তাকে সে একদম লাইক করে না। সে মুখে অনেক বড় বড় কথা বলে, অনেক কিছু করতে পারে, কিন্তু আহ, মানে আজ পর্যন্ত সে তা মানে তার বিরুদ্ধে কেউ কোনো পদক্ষেপ নেয়নি। এই টিচারের বিরুদ্ধে আরো 2-3 জন স্টুডেন্ট কমপ্লেন তুলেছিল। আমিও ক্লাস টিচারের কাছে ওনার নামে কমপ্লেন করেছিলাম, কিন্তু যা মনে হলো এই টিচারের উপরে হয়তো পাওয়ার ভালো আর কি, প্রভাবশালী কারোর সাথে কানেক্টেড। তো সেই কারণে ওই অভিযোগগুলা ধামাচাপা পড়ে গেছে, শেষ পর্যন্ত ওনার কিছু হয়নি। তো যেহেতু আমি এখানে একজন সিঙ্গেল মাদার এবং কেবল একটা রিসেন্ট একটা জবে ঢুকেছি, তাই এই মুহূর্তে ওর স্কুল চেঞ্জ করানো আমার উপায় নাই। হ্যাঁ, সেজন্য আমি ওকে বুঝিয়েছি যে দেখো, কিছু জিনিস সত্যি আমাদের হাতে নাই, আমার হাতে নাই। আমি বুঝতে পেরেছি তোমার তার অ্যাটিটিউড ভালো লাগেনি, তুমি আপাতত তার থেকে দূরে থাকো। আমি তোমাকে বলছি আমি যখনই অ্যাফোর্ড করতে পারবো বা আমার পক্ষে কিছু সম্ভব হবে, আমি অবশ্যই তোমাকে বিকল্প একটা ব্যবস্থা করব, কিন্তু এই মুহূর্তে তুমি জাস্ট একটু সেফে থাকো, সতর্ক থাকো। তো আমি ক্লাস টিচারকে বলেছিলাম যে ওর আর গানের দরকার নাই, যেহেতু সে কমফোর্টেবল ফিল করছে না। তো এইটুকুই। একটা কথা আমি আপনাদেরকে একটু বলে রাখি, যদি আপনাদের বাচ্চারা স্পষ্ট মুখে বলে যে ওই লোকটা সামনে যেতে চায় না, ওর সাথে দেখা করতে চায় না, ইভেন দেন আপনার নিকট আত্মীয়, আপনার ভাই, মানে বাচ্চার চাচা, মামা বা আদার্স কেউ তার কাছে বাচ্চা যেতে চাচ্ছে না, তাহলে কখনোই জোর করবেন না। জোর করে ওই বাচ্চাকে, আপনার বাচ্চাকে তার সামনে পাঠাবেন না। সে যত যাই হোক, আপনার হুজুর হোক বা আপনার পীর হোক, আপনার স্যার হোক, যাই হোক, আপনি তার কাছে পাঠাবেন না। আগে বোঝার চেষ্টা করেন যে আসলে কেন সে যেতে চাচ্ছে না, তার সাথে কি অন্য কোনো ঘটনা ঘটে চলছে কিনা। তো দেখেন, মা আজ সত্যটা স্বীকার করতে চাচ্ছে না যে মেয়েটা তো ডাইরেক্টলি বললো যে ব্যাড টাচ, কিন্তু মা কিন্তু বিষয়টা কিন্তু ওইভাবে বললো না। সে কমপ্লেন যদিও করেছে, কিন্তু আপনাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে। নিজের সন্তানের ইয়েটাকে আপনাদেরকে নিতে হবে। নিজের সন্তান বলেন, আপনাদের যাদের নাতি নাতনি আছে, নাতনি আছে বিশেষ করে, তাদের ক্ষেত্রেও, নট অনলি মেয়ে বাচ্চা, ছেলে বাচ্চার ক্ষেত্রেও আপনাদের ইয়ে থাকতে হবে। আমি ছেলে বাচ্চারও একজন পেয়েছি গত গত সপ্তাহের আগের সপ্তাহে। তাহলে ডেফিনেটলি আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো যাক, আমি মাকে বললাম আপনি কি শিওর যে সে ফিল করছে যে আপনার মা, মানে আমার মাদার আমার সাথে আছে? বলছে না, বেশ কিছুদিন ধরে আমার কাছ থেকে সে নিজেকে গুটিয়ে রাখছে, বেশ দূরে দূরে থাকছে। কারণ ওর অভিযোগ হলো তুমি আসো না, তুমি আমার জন্য একটু ফাইট করো না। তো আরেকটা ঘটনা ঘটেছে, যেটা সে কোনো কারণ ছাড়াই একটা ছেলের সাথে ঝামেলা বা মারামারি করে বসে। ও রেগে ছিল বলে ফাইটটা করেছিল। তারপরে যখন স্কুল থেকে ফোন এলো, তখন আমি ওকে বললাম দেখো, এভাবে মারামারি করা ঠিক না। তোমার এখন, তুমি বড় হচ্ছ, তোমার দায়িত্ব নেওয়া উচিত। তোমার বয়স এখন প্রায় 15 হতে চললো। এখন থেকে নিজের সিদ্ধান্ত তোমাকে নিজেই নিতে হবে। আর আমি কতদিন এসব তোমাকে সামলাবো বা তোমাকে সাহায্য করব বলো? তাই আমি ও- তা আমি তাই আমি ওকে বললাম তুমি নিজে গিয়ে প্রিন্সিপাল স্যারের সাথে সামনাসামনি কথা বলো। যদি তাতেও কাজ না হয়, আমি নিজে স্কুলে আসবো এবং পুরো বিষয়টা সামলে নিব। কিন্তু তার আগে আমি চাই তুমি নিজে দাঁড়াও, নিজের অবস্থানটা পরিষ্কার করো।
কারণ আমি মনে প্রাণে চাই ও মানসিক ভাবে শক্ত হতে শিখুক। আমার ভয় ছিল ও যদি ভাবে যে বিপদে পড়লেই মা এসে সামলিয়ে নেবে, সামাল দেবে, তবে হয়তো নিজের পায়ে দাঁড়ানোর সাহসটাই ও হারিয়ে ফেলবে। আমি সত্যি জানি না ডাক্তার, আমার ভেতরে একটা অজানা ভয় কাজ করে। সে তো এখন আমাদের পাড়ার বাইরে একটা নতুন টিউশনে যাওয়া শুরু করেছে। সেখানে ওর অনেক বন্ধু আছে। ও সারাক্ষণ ফোনেই পড়ে থাকে। এমনি এই বয়সে বাচ্চাদের যা হয়, সারাক্ষণ ফোন নিয়ে পড়ে থাকে। এক মুহূর্তের জন্য ফোনটা হাত থেকে নামায় না। আমি যদি ভুল করে ওর ফোনটা একটু ছুতে যাই, সে একদম আহ, রেগে ওঠে, রে রে করে রেগে ওঠে, ভীষণ পজিটিভ হয়ে পড়ে। না, আমার ফোন একদমই দেখবে না। সারাক্ষণ বন্ধুদের নিয়ে ব্যস্ত, অথচ আমরা যখনই ওর সমস্যার সমাধানের জন্য কথা বলি, ও এখানেই থাকে। তো আমি তার মাকে বললাম, এখন কাউন্সিলিং পার্ট যেটা আপনি আপনার পেশেন্টদেরকে করবেন, এগুলো করতে হয়। যেমন ধরেন যে আমরা কি করি, আমরা ধরেন যে কারো আইবিএস এর পেশেন্ট আসলে আমরা কিছু কাউন্সিলিং দিই, তার সাথে আমরা কিছু তথ্য বলে দিই। এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, কি খাবেন কি খাবেন না। আপনি হোমিওপ্যাথ হয়েছেন, সব খাবার নিষেধ করবেন না কোনো হারে। হ্যাঁ, নেট্রামিউর পেশেন্টকে আপনি লবণ খেতে নিষেধ করেন, ঠিক আছে। সুগার পেশেন্টকে আপনি পেঁয়াজ খেতে নিষেধ করেন, সেটা ঠিক আছে। কিন্তু নেট্রামিউর পেশেন্টকে আপনি পেঁয়াজ খেতে নিষেধ করেন না। কারণ আমাদের ম্যাক্সিমাম অনেক পেশেন্টদের কমপ্লেন থাকে যে এই হোমিও ডাক্তাররা সব বাদ দিয়ে দেয়। এইরকম বাদের কথা কিন্তু কোথাও বলা নাই। আমরা এইভাবেই করে ফেলেছি। হ্যাঁ, এটা করতে যাবেন না। মডার্ন হোমিওপ্যাথ হওয়ার চেষ্টা করেন। তো যাক, আমরা কাউন্সিলিং পার্টটা কিভাবে করলাম, আমি মাকে বললাম, প্রথমত আপনাকে এই সত্যটা মেনে নিতে হবে যে আজকালকার এই টিনেজারদের সামলানো সত্যি ভীষণ কঠিন কাজ। এটা খুবই স্বাভাবিক ব্যাপার, আপনাকে মেনে নিতে হবে। দ্বিতীয়ত, অ্যাবিউজের এগেনস্টে আপনাকে ভয়েস রেজ করতে হবে, সোচ্চার হতে হবে। খুঁজে বের করেন সেই ৩-৪ জন মেয়ে যারাও এরকম অভিযোগ তুলেছিল। আমি জানি না আপনি ঠিক কিভাবে এগোবেন, কিন্তু আপনাকে একজন বাঘের মতন গর্জে উঠতে হবে এবং নিজের মেয়েকে সবকিছু দিয়ে আগলায় রাখতে হবে, যেন তার মেয়ের মনের গহীনে এই বিশ্বাসটা তৈরি হয় আর নিরাপত্তার অনুভূতিটা জন্মায়। যাই হোক না কেন, আমার মা আমার সবসময় পাশে আছে। আপনি তো আপনার হাজবেন্ড থেকে আলাদা হয়ে গেছেন, তাই ওর মনের গভীর থেকে এই চরম ভয়টা কাজ করে যে আমার মাও হয়তো একদিন আমাকে ছেড়ে চলে যাবে। আর ডেন্টিস্ট সাহেব যখন এই কথা বলেছে, স্টিমুলেট হয়ে পরের দিন সে খোঁচাখুচি করে ফেলেছে। আমি কিন্তু মাকে বললাম। তো মা বাবাকে হারিয়ে ফেলা বা একা হয়ে যাওয়া, এই ভয়টা কিন্তু সন্তানের জীবনে সবচেয়ে ভয়াবহ এবং দুর্বিষহ একটা আতঙ্ক। তো মানসিকভাবে প্রস্তুত থাকুন। মেয়েটার জীবনে তার নানান ধরনের শারীরিক এবং মানসিক জটিলতা বা সাইকোসোমাটিক প্রবলেমের মুখোমুখি হতে যাচ্ছে। আজকে এটা হচ্ছে, আরেকদিন কিন্তু আরেকটা হবে। কারণ তার ভালোবাসা আর তার যে সুরক্ষা পাওয়ার মৌলিক যে অনুভূতি যেটা ছিল, সেটা সে হারায় ফেলছে। তৃতীয়ত, আমি খুব ভালো করে বুঝি যে আপনার নিজের উপরে কি ভীষণ ঝড় বয়ে যাচ্ছে, কতটা অশান্তির মধ্যে দিয়ে আপনার কাটছে। সব মিলায় আপনি একজন সিঙ্গেল মাদার হিসেবে লড়াই করাটা আমাদের সমাজে, তার মধ্যে রাজশাহীর মতন জায়গায়, মোটেই সহজ কাজ না। আপনি নিজে চাকরি সামলাচ্ছেন, মেয়ের দেখভাল করছেন, দিন শেষে তার অন্ন, বাসস্থান তো মায়ের বাড়ি থাকছেন, কিন্তু খাবার বা সব ব্যবস্থা আপনাকে করতে হচ্ছে, ঘর দুয়ার সামলাতে হচ্ছে। এক কথায় সব দায়িত্ব আপনার এই দুটা কাজের উপরে। কিন্তু আমি প্লিজ আপনাকে হাত জোর করে বলছি যে মেয়ের সামনে কখনো ভুল করে তাকে এই খোঁটা দিবেন না, তাকে ক্রিটিসাইজ করবেন না যে তুমি, তোমার আচরণ একদম বাবার মতো। এটা আপনি করবেন না। মেয়েটা নিজের মুখে বলে যে আমি আমার বাবাকে চরম ঘৃণা করি। সে যেভাবে আমার মায়ের সাথে ব্যবহার করেছে, অলওয়েজ সে অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করেছে, আমি ওরকম চাই না। এখন আপনি যদি বারবার তাকে মনে করায় দেন বা তাকে খোঁচা মেরে বলেন যে তোর আচরণ তোর বাপের মতন, তাহলে সে কিন্তু তার জিদ বেড়ে যাবে, সে বিদ্রোহ করবে, রিবেলিয়াস হয়ে যাবে, যে একদিন সত্যি সত্যি তার বাপের মতন হয়ে উঠবে। তো আপনি আপনার সন্তানের মধ্যে যে পজিটিভ গুণগুলা দেখতে চান, আপনি ঠিক তার উল্টো কথা বলা বা খোঁটা দেওয়াটা একদমই বন্ধ করে দেন।
এটার উপরে আপনার সেলফ কন্ট্রোল থাকতে হবে। নিজের সন্তানকে প্রশংসা করেন, অ্যাপ্রিসিয়েট করেন। এটা একদমই ভুল করবেন না, অ্যাপ্রিসিয়েট করবেন, প্রশংসা করবেন। দেখেন আমিও কিন্তু আপনাদেরকে বলি, ক্লাস শেষে আপনারা লিখবেন কেমন লাগছে, অ্যাপ্রিসিয়েশন দরকার। আপনারা করেন কিনা জানি না, আপনার মিসেস আছে, রান্না আপনার পছন্দ হয়নি, আপনি অ্যাপ্রিসিয়েট করেন। অ্যাপ্রিসিয়েশন মানুষের লেভেলকে একটা রিদমিক ইয়েতে নিয়ে যায়। অ্যাপ্রিসিয়েশন করাটা শেখেন, সবাই প্র্যাকটিস করেন আজ থেকে। এটা একটা সাইকোলজিক্যাল বিষয়। আপনারা সাইকোলজি নিয়ে কাজ করবেন। নিজের বাড়ি যদি ঠিক না হয়, ইয়ে না হয়, তাহলে কিভাবে হবে? হ্যাঁ, তাহলে অ্যাপ্রিসিয়েশন করবেন। তো আমি মাকে বলতেছিলাম, ওর ভুলগুলো ত্রুটিগুলো আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন না ওইভাবে, বরং একটু মুখ বন্ধ রাখেন। তার ভালো ভালো গুণগুলো ধরে দেন, তাকে উৎসাহিত করেন, সেগুলো তাকে নাড়া দিবে। আর মাঝে মধ্যে রাগে হয়তো আপনার মাথা খারাপ হয়ে যেতে পারে, খুবই স্বাভাবিক। মুখ দিয়ে দু একটা কটু কথা বের হয়ে যেতে পারে, কিন্তু বাইর হয়ে যাওয়ার পরক্ষণেই নিজেকে থামান, অন্য ঘরে চলে যান, অন্যের সাথে কথা বলেন, আমল করেন, নামাজ পড়েন। ঠিক আছে? নামাজ পড়ে মেয়ের জন্য ২ হাতে দোয়া করেন, মায়ের দোয়া তো বৃথা যায় না। আর আমি এই কথাগুলো বলছি এখানে আমার উপরে মাইন্ড করেন না। হ্যাঁ, আমি আহ, জেনে বুঝে আপনাকে এই কথাগুলো বলতেছি। তো বললাম যে বিশ্বাস করেন, এইটা এই সমস্যাটা গুলো পারিবারিক সমস্যা। আপনি শুধু নিজেই এই সমস্যা ফেস করছেন না, সিঙ্গেল মাদার হিসেবে আমার অনেক পেশেন্ট আছে যারা এরকম ইয়ে করে। এভাবে আমরা বলতে হয়, কারণ আপনি যে এক্সপিরিয়েন্স, আপনার কথাটা যে দাম আছে, আপনার কথা দিয়ে যে মানুষের লাইফ চেঞ্জ হয়ে গেছে, এই ফিলিংসটা কিন্তু পেশেন্টের মধ্যে আপনাকে আগে দিতে হবে। অনেক পেশেন্টরা জিজ্ঞাসা করে না যে এরকম ট্রিটমেন্ট করতে পারছেন কিনা, এরকম ভালো হয়েছে কিনা। তো ইনি জিজ্ঞাসা করছেন না, কিন্তু তাকে ওই অনুভূতিটা আপনাকে দিতে হবে। এরপর আমি বললাম যে দিন শেষে এই দুনিয়ায় এই মেয়েটাই কিন্তু আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ। আপনি কি এটা মানেন? তাহলে ইয়ে করবেন। একদিন হয়তো সে হঠাৎ করে দেখবেন সে পালিয়ে চলে গেছে, বা আর না বলে অন্য কোথাও চলে গেছে, তখন কিন্তু আপনি রিগ্রেশন ফিল করবেন, অনুশোচনা বোধ করবেন। তখন আপনি স্তব্ধ হয়ে যাবেন, শকড হয়ে যাবেন, আপনার বিশ্বাসই হয়তো হবে না। তো এই উঠতি বয়সের বাচ্চাদের কাছে বাবা মাদের কাছে হয়তো তাদের ইমোশন গুলো ওইভাবে খুলে না বলতে পারে, কিন্তু আমাদের কিন্তু এগুলো বুঝতে হবে। হ্যাঁ, আপনাকে বুঝতে হবে যে সন্তান আপনার মেন্টালিটি থেকে অনেক দূরে চলে যাচ্ছে। তো আমি বললাম যে আপনি কি জানেন ওর বাবা ওকে কি বলেছিল? তো আমি যতটুকু কি শুনেছি, যে আমার মতে ওর বাবা যা কাজ করেছে এটা খুবই নিকৃষ্ট একটা কাজ, জঘন্য একটা কাজ করেছে। সংসার ভেঙে গেল, দুজন আলাদা হয়ে গেল, কিন্তু নিজের মানে সন্তানের ভিতরে এভাবে বিষ ঢেলে দেওয়াটা তার মোটেই উচিত হয়নি। তুমি এই মানে ডিভোর্সের মূল কারণ। হ্যাঁ, আম, এই কথাটা তার বলা উচিত হয়নি। আমার মতে এটা সাধারণ বিষয় নয়, এটা সে অনেক বড় অপরাধ করে ফেলেছে। একটা ছোট্ট নিষ্পাপ মেয়ে আজও এই কষ্টের ভার ভেতরে ভেতরে বহন করতে করতে তিলে তিলে জ্বলে উঠছে। এত বছর, মানে এত বছর, প্রায় ২ বছর, ১.৫ বছর, ২ বছর পার হয়ে যাওয়ার পরেও সে কিন্তু এটা ভুলতে পারছে না। তো আপনাকে এই বিষয় বুঝতে হবে। তো আজই নিজের মন থেকে এই চিন্তাটা উপড়ে ফেলুন, যে তুমি তোমার বাবার মতো ব্যবহার করছো। মুখ দিয়ে এই কথাটা আর কখনোই বলবেন না। আমাকে বলেন, আজ থেকে কিন্তু বলবেন না। আমি কিন্তু এইভাবে একজন পেশেন্ট থেকে ডাইরেক্টলি এইভাবে কথাও নিয়ে নিই, আপনারাও নেবেন। এখানেই শেষ, যা করছেন এই পর্যন্ত শেষ। যে মানুষটা আপনার জীবন থেকে মুছে গেছে, সেটাকে স্থায়ীভাবে মুছে ফেলুন, ওটা আর দরকার নাই। ওইটাকে আপনি আর, সন্তানের বাবা যেভাবে বিষ ঢেলেছে ওইভাবে আপনি আর বিষ ঢালতে চেয়েন না। এখন আপনি ওর ভেতরের ভালো গুণগুলোকে জাগিয়ে তুলতে হবে, মন খুলে ওর প্রশংসা করতে হবে, ওকে অ্যাপ্রিসিয়েট করেন। আপনি যখনই ওকে ভালোবাসবেন, ওর কাজের প্রশংসা করবেন, তখনই সে নিজেকে খুব গুরুত্বপূর্ণ এবং ভালোবাসার যোগ্য বলে মনে করবে। তো এটা যদি না হয় তাহলে কি ঘটে জানেন? সে অতি সংবেদনশীল, তার যে সেন্সিটিভ সাবকনসিয়াস মাইন্ড যেটা থাকে, সেটাতে সে দেখা যাচ্ছে আরো ডিস্ট্রাকটিভ হয়ে যাবে। হ্যাঁ, তার মধ্যে
তৈরি হবে যে আমার মাও যেরকম, আমার শিক্ষক খারাপ, আমার বাবা তো খারাপই, সে আমার পৃথিবী নষ্ট করে ফেলছে, আর এর জন্য আমি সত্যি খারাপ, আমার সবই যেহেতু খারাপ আমিও খারাপ, তাই আমি খারাপ কাজ করবো, খারাপ খারাপ কাজে সে লিপ্ত হয়ে যাবে। তো আমি এরকম করেই তাকে মোটামুটি কিছু কাউন্সিলিং করেছিলাম। আপনারাও এই টাইপের ইয়ে করুন, আমি জাস্ট আপনাদেরকে ক্লু দিলাম, এইভাবে আপনারা কথা বলতে পারেন। তো এই যে বিষয়টা, আমি যে গল্পটা আপনাদেরকে বললাম, এই গল্পটা কিন্তু খুবই কমন, আমরা এগুলো ঘাটি না তাই। খুব মায়ের উচিত ছিল খুব সুন্দর একটা বন্ড তৈরি করার। মায়ের পার্সপেক্টিভেও সে ঠিক আছে, আমি সিঙ্গেল মাদার, আমি তো তাকে সব সময় আগলে রাখতে পারবো না, তাকে নিজের ফাইটটা নিজেই করতে হবে। কিন্তু মেয়ে তো এখন ওই লেভেলে ক্যাপাবল হয়নি, আরো ধীরে ধীরে ইয়ে করানো ছিল। তা আমি মাকে বলবো যে আমি এখন বললাম যে আমি তাকে যে এখন মেডিসিনটা দিব, সেটা আমি কনফার্ম যে অনেক ভালো বোধ করবে, তার এই অ্যাটিটিউড গুলো চেঞ্জ হয়ে যাবে। আমি খুব ভালোভাবে এই মেডিসিনটা জানি এবং এটা জাদুর মতন কাজ করবে, আপনি দেখেন। আর আপনাকে পরিবেশটাও কিন্তু সুন্দর করতে হবে, ঠিক আছে? তো মহিলা বললো যে হ্যাঁ ডাক্তার সাহেব, আমি সব বুঝতে পেরেছি, আপনাকে সত্যি খুব ধন্যবাদ। আমি এইভাবে তো কখনোই ভাবিনি। ওর আসলে এইসব আচরণ দেখে আমার ভিতরটা একদম কেঁদে উঠে আমি একদম ঘুরিয়ে গেছি। একটা ছোট্ট বাচ্চার তো আসলে এরকম হওয়া কখনোই উচিত না। তা বললাম যে আপনি নিশ্চিন্তে থাকেন, আপনি ইয়ে করেন, আহ কি বলে, ওষুধ খাওয়ান, হ্যাঁ, ইয়ে হয়ে যাবে। মানে আমি এই জায়গাগুলোতে খুব কনফিডেন্ট। আমি এরকম পেশেন্ট আছে, আসে, যে বটি দিয়ে মায়ের গলায় ধরে, চেপে ধরে মারার জন্য, বাপের বা বাপ তো না, দাদির, এরকম পেশেন্ট আমি ট্রিট করেছেন, কারণ আমার এই কনফিডেন্সটা আছে যে এটা ঠিক হবেই। হোমিওপ্যাথি ক্যান ডু, সিঙ্গেল ডোজে সম্ভব, ঠিক আছে? তো নিজেকে ওই জায়গায় নিয়ে যেতে হবে। তো যাক, আমি একটু ফলো আপ নিয়ে আপনাদেরকে বলি। আমি ওষুধ খাওয়ার মোটামুটি সম্ভবত 1 মাস পরে আমাকে ইয়ে করেছিলাম, আমি বললাম যে আসছিল, তো কেমন আছো? আমি খুব ভালো আছি। তো ওষুধ খাওয়ার পরে কেমন বোধ করছো? তখন বললো যে আগের থেকে আমি অনেক বেটার ফিল করছি, অনেক বেটার। তো কিভাবে? তখন বললো যে আগের মতন এখন আর আমার ওই একটুতেই লড়াই ঝগড়া করতে মন চায় না, হ্যাঁ, আমি উম, তাকে মারতে চাই না বা অ্যাগ্রেসিভ হয়ে যেতাম, সেরকম আমি হতে চাই না। আমি বললাম যে আগে যে নেগেটিভ থট তোমার মাথায় আসতো, সেগুলো সম্পর্কে একটু বলো, কি হলো ওখানে? বলে সেগুলো আর এরকম আসে না। তো এর আগে দেখা যাচ্ছে যে, তবে এর মধ্যে একবার হলো যে আমার টিচার, অন্য একটা টিচার নিয়ে একটু সমস্যা হলো। তো মা বললো যে তুমি যে টিচারের সাথে কথা বলো। তো আমি তখন মাকে আমি বললাম যে একটু ইয়ে হলাম যে আপনি কিভাবে বললেন, হ্যাঁ, আপনি চলেন, আপনাকে প্রিন্সিপালের কাছে যে ইয়ে করতে হবে। তো মাও পরে গেল, সবকিছু ঠিক আছে। তো যাক, মায়ের মায়ের কাছ থেকেও আমি যেটুকু শুনলাম যে সে অনেকখানি কুল ডাউন হয়েছে। ওই যে মামাতো বোনকে নিয়ে যে ইয়াগুলা হচ্ছিল, আমি মাকে বলেছিলাম যে 2 মেয়ের মধ্যে কিন্তু কম্পেয়ার করবেন না, সে ছোট, তার মতনই থাকবে, আপনারা সবাই মিলে তাকে বকেন, এটাও কিন্তু করা যাবে না। তো মারাও ওইটা বন্ধ করে দিল, আর আলটিমেটলি এই মেয়েটাও ওই মামাতো বোনের সাথে আর ওরকম ঝামেলা বা ইয়ে করে না, সে খুব ফ্রেন্ডলি তাকে ট্যাকেল করে। তো ওষুধ খাওয়ার পরে আসলে এইভাবে পেশেন্টদের মধ্যে তাদের পার্সপেক্টিভটা চেঞ্জ হয়ে যায়। আগে যে বিষয়গুলাতে সে অনেক, মানে সে অত্যাচারীর মতন আচরণ করত, উদ্ধত আচরণ করত, সেগুলো সে কিন্তু আসে না। বরং যে বিষয়গুলো তার খারাপ লাগে সে সেগুলোকে ফেস করে এবং সে সেটাকে পজিটিভলি সেটার ফিডব্যাক ইয়ে করে। এবং সিম্পলি দেখা যাচ্ছে যে ওই বিষয়টা আমি ইয়ে করেছিলাম যে টিচার যে বিষয়টা মধ্যে আমি আর এখন সেটা নিয়ে সেটা চিন্তা করি না, হ্যাঁ, সেটা না, আমি ভাবি না, সে আমার দিকে তাকালে বলে আমি আমার মতন খুব ট্যাক্টফুলি সেটাকে ইয়ে করি। তো দেখেন, 1 মাসের মধ্যেই কতখানি চিন্তা তার মধ্যে চেঞ্জ হয়ে গেছে, তার মধ্যে কনফিডেন্স
ফিল হয়েছে। হ্যাঁ, আমি ক্লাস শেষ করে ফেলবো, অনেক লম্বা ক্লাস হয়ে গেল, আপনাদের ইয়ে হয়ে গেল। আমরা এইভাবে আসলে ম্যারাথন ক্লাস করা শেখা উচিত। আমিও এর আগে ম্যারাথন ম্যারাথন ক্লাস করতাম, 6 ঘন্টা 7 ঘন্টা কনসেন্ট্রেশন রেখে ক্লাস করতে হয়। আমি জাস্ট একটা স্লাইড দিনই, রাত্রে আপনাদের ঘুম হারাম হয়ে যাবে। কি বলেন তো, মেডিসিন কি হতে পারে? মায়ের ভূমিকা দিয়ে তো ফেল। কোন আইডিয়া আছে কে এরকম? আমি মেডিসিনের নামটা দেখাই শেষ করব, বলেন। স্যার মানে কাছাকাছি, কিন্তু তাও কাছাকাছি গেল না। আমার এমন মনে হলো যে কার্সিনোসিন হয়তো হতে পারে। না, কার্সিনোসিন তো এইভাবে ইয়ে করে, রিয়াক্ট সাইড করে। দিয়ে চলে গেল। না স্যার, কার্সিনোসিন তো এইভাবে ইয়ে করে, অ্যাটিটিউড করে। কার্সিনোসিন মনে হয়েছে রিয়াক্ট করে অ্যাঙ্গার সাপ্রেস। মনে হচ্ছিল, কিন্তু পরে দেখলাম যে না, সেটা ওইভাবে যায় না। কার্সিনোসিন তো এরকম কাজে আচরণ করে না। এটা কিন্তু প্লেটামিও হতে পারে। না, ন্যাপটামিন তো ইয়ে নিজেকে, ন্যাপটাম কার্বো যেরকম গ্রেসফুলি উইথড্র করে, সেরকম ন্যাপটামিওরও কিন্তু ওয়ান কাইন্ড অফ আলাদা, সেটা ডিগনিটি নিয়ে চলে। আর মেয়েটা যে কাজ করছে এটা কিন্তু ডিগনিটি থাকলো না তো তার, তাই না? টিচার হয়তো এরকম কিছু করেইনি, ওটা তার একটা ডেলিউশন। স্যার হ্যাঁ, মার্কস হচ্ছে আমার কাছে। না, মার্সল তো মার্সেলের থেকে আলাদা। ভেরেট্রাম হবে কিনা স্যার? ভেরেট্রাম। ভিরেট্রাম অ্যালবাম, ভিরেট্রামে সবসময় মনে রাখবেন, ভিরেট্রাম হলো নিজেকে গ্রেট মনে করে, নিজেকে অনেক উঁচু মনে করে, ঠিক আছে? আর তার মধ্যে ওয়েল দিয়ে একটা ফিলিংস থাকে, সবকিছু সে দেখানো একটা, আমার এই আছে ওই আছে এরকম একটা ইয়ে থাকে। আমি ভিরেট্রাম আপনাদেরকে পড়াইছিলাম, ডক্টর আলাউদ্দিন সরকার। ফফিস ফফিস ফ্লপিস তো একটা আলাদা বিষয়, এটা একটা রুবিক্সের কথা বলছেন। হ্যাঁ, ফেনিকাম অ্যালবাম। আর্সেনিক, আর্সেনিক, আর্সেনিক ডেফিনেটলি এরকম না, আর্সেনিক কাছাকাছি এরকম। কিন্তু আর্সেনিক দিন শেষে কি করে, ইনসিকিউরিটির কারণে সবগুলাকে মাকে তৈলমর্দন করে রাখবে। মা যখন বাড়িয়ে যাচ্ছে ইয়ে করতেছে, দিন শেষে কিন্তু নিজের কাছে রাখার চেষ্টা করবে। কারণ বাইটিং হিজ স্পুন ঠিক আছে, বাইটিং হিজ টামলাক ঠিক আছে, কিন্তু স্পুনটাকে তো আপনার হাতে রাখা লাগবে। তো আর্সেনিক কিছু জায়গায় ওই রকম থাকে। আরেকটা কি জামিলা কি বললেন? স্যার আমি পালসেটিলা মনে করছি। পালসেটিলা ডেফিনেটলি নট। পালসেটিলা খুবই মাইল্ড, স্যার খুবই মাইল্ড। পালসেটিলা কথা বলতে বলতে কেঁদে দেয়, তাই না? অ্যাটেনশন পাওয়ার ইয়ে করে। আর এসে কি স্যার বললো যে আমি অ্যাটেনশন চাই না। জি বলেন প্লিজ। এটা কোস্টিকামের দিকে কিছুটা কস্টিকাম হচ্ছে ফ্যামিলির জন্য স্ট্রাগল করে। হ্যাঁ, বা কস্টিকাম কি বলছিলাম, লড়ুক, তাই না? কস্টিকামের সিনেমা দেখাতে হবে আপনাদের, তাহলে কস্টিকাম জীবনে ভুলবেন না। হ্যাঁ, ডক্টর মিজানুর রহমান কি বলছিলেন? আচ্ছা যাক, আপনারা অনেক মেডিসিন, ল্যাকেসিসের কথা বলতেছেন। ল্যাকেসিস তো প্রথমে বললাম হবে না, কারণ ল্যাকেসিস কি ভিভাসিয়াস, উৎফুল্ল থাকে, ফুর্তি করে। ল্যাকেসিসের ক্লাস মনে হয় আপনি করেননি, করলে বুঝতে পারতেন। তার মধ্যে প্যাশন থাকে, যে কাজে থাকে ডেভোটেড থাকে। হ্যাঁ, ক্রিয়েটিভ। স্যার তাহলে কি স্ট্যামোনিয়াম হবে? না না, স্ট্যামোনিয়াম তো দেখবেন না। স্ট্যামোনিয়াম হলো ভয়ের জায়গা, সে কখনোই ফাইট করতে যাবে না। রাগ হলো মেরে দিল, এরকম ইয়েতে সে কখনোই যাবে না। দেখছেন, ছোট ছোট করে মেডিসিন আমরা ডিডি করতে পারি। খুব বিরক্ত লাগছে নাকি? মাত্র 23 জন আছেন, বাদ বাকি সব পালাইছে। ধৈর্য না থাকলে রুগীকে দেখে আরেক কেসটা লিখে। হ্যাঁ স্যার, আমি রাজি। কেউ কিছু বলছেন নাকি? লাস্ট বলেন। আচ্ছা, মেডিসিন কি? মেডিসিন হলো কি? হুরা, স্যার ব্রাজিলিয়ান। মেডিসিন শোনার অপেক্ষায় অনেক। এই যে মেডিসিন দিয়ে দিচ্ছি, হুরা, জি স্যার। হুরা, হুরা ব্রাজিলিয়ানসিস। এটা টিনচার অফ মিল্কি জুস, জুস থেকে তৈরি করছে। আজকে এই পর্যন্তই রাখছি, কালকে ইনশাল্লাহ এর পরবর্তী আলোচনাগুলো করব, ঠিক আছে? তো খুবই মজার মেডিসিন, অনেক কিছু শিখবো। মায়াজম থেকে, মায়াজম নিই না, করি না, অনেকের কমপ্লেন। মায়াজম থেকে শুরু করে সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। অনেক বড় প্রেজেন্টেশন আছে, আপনারা কেউ মিস করবেন না।